আচ্ছা তোমরা কি বাসখালীতে সোলার ফ্যান ইউজ করো? সোলার ফ্যান আছে তানভীর? আছে তো। আছে না? সোলার ফ্যান থাকলে তো ভালো, অনেক আরাম পাবা, অনেক ভালো লাগবে। আমাদের সুবা অনেক বড় হয়ে যাচ্ছে, ওকে শুধু আমি ভিডিওতেই দেখি অনেক বড় হয়ে যাচ্ছে। মানে টিনের মধ্যে যে পানিগুলো রাখলাম ওগুলো ফুটে গেছে। আমি সেদিন সুবা একটা মজার কথা শুনো, আমি সেদিন ইউটিউবে ভিডিও, জি বলো নাসিব বলো। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ঢাকা, আর এমনিতে হচ্ছে আমার বাবার বাড়ি, আমার আম্মুর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া, আর এমনিতে মিস চট্টগ্রামে। হ্যাঁ মানে আমার দুই জায়গায় বাড়ি আর কি, আর মূলত মিস চট্টগ্রামে সেটেল, চট্টগ্রামে হামজারবাগে, ঠিক আছে, ওখানে হচ্ছে আমার বাসা। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এবার আমরা শুরু করি, ঠিক আছে, রেডি। ৭ই মার্চ ভাষণ দেন জাতির পিতা। জাতির পিতাকে, জাতির পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং কত তারিখে ভাষণ দেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি কে, একটু নামটা বললে ভালো হতো। মিস আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা। মিস আমি ওয়াসিয়া। হ্যাঁ একজন ওয়াসিকা, ওয়াসিয়াকে তো আমি দেখতে পাচ্ছি, চিনতে পারি। আচ্ছা রাইদা হচ্ছে ওয়াসিকা, মানে আমাদের ক্লাস 2 থেকে 3 তে যে আসছে, চিনতে পেরেছি। ওকে, আজকে আমরা পড়ছি একা একটি দুর্গ, পৃষ্ঠা হচ্ছে 42, ঠিক আছে। এবার আমি শুরু করছি, বারবার কথা বলতে গেলে তখন পড়াটা নষ্ট হবে, আর এখন কোনো কেউ কথা বলবে না। ৭ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭ই মার্চকে ঐতিহাসিক দিবস বলা হয়। কেন বলা হয়? সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে ডাক দেন। মুস্তফা কামাল, আমরা যার কথা পড়ছি এখন, তিনি হচ্ছেন মুস্তফা কামাল, 24 বছরের যুবক। কত বছরের যুবক? 24 বছরের যুবক। তিনি বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে এবং তিনি কি করেন? যুদ্ধে অংশগ্রহণ করেন। এপ্রিল হচ্ছে 1971। বুক ফুলে ওঠা মানে কি? বুক ফুলে ওঠে মানে কি? বুক ফুলে ওঠে মানে আমি বলি, আমি ধরো তোমাকে আমাদের দেশের স্বাধীনতার ব্যাপারে কথা বললাম, আচ্ছা স্বাধীনতার কথাটা তোমাকে আমি একটু অন্যভাবে বলি, স্বাধীনতা তো এখন তুমি আর পাচ্ছ না। ধরো আমি তোমাকে একটা বিপদের কথা বলেছি, যে একটা মানুষ খুব বিপদে পড়েছে, এরকম এরকম অবস্থা, তুমি এই কথা শুনে তোমার মানে অন্যরকম ভালো লেগেছে, তোমার বুক ফুলে উঠেছে, মানে তুমি যে আত্মপ্রকাশ করেছো। বাবা একটু, মুস্তাফা কামাল তখন 24 বছরের যুবক, বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে উঠেছে। হ্যাঁ আমি এই প্যারাটাই বুঝাচ্ছি, এখন কথা বলবে না, কথা বললে তখন লাইনটা ছুটে যায়। বুক ফুলে উঠেছে মানে হচ্ছে তখন তার এই কাজের প্রতি, এই জিনিসটা মানে বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার নিজের কি হলো। আচ্ছা জি তানভীর। মিস একা একটি দুর্গ মানে কি? একা একটি দুর্গ মানে হচ্ছে এখানে একটা যুদ্ধের কাহিনী বোঝানো হচ্ছে, মানে ওই দুর্গের মধ্যে কি কি করে এই সব কিছু নিয়ে এখানে গল্পটা আছে। আমাকে খালিদ একটা প্রশ্ন করেছে, ও একা দুইজনের মতন। জি, ও এখানে অনেক বড় একটা কি করেছে, অবদান রেখেছে, এই ব্যাপারে এখানে কি করা হয়েছে বোঝানো হয়েছে। এবার খালিদ, জি বলো। তুমি কি লুঙ্গি পরেছো? না। খালিদ লুঙ্গি পরবে কেন? খালিদের কি লুঙ্গি পরার বয়স হয়েছে? না, ও তো হাঁটু দেখে বোঝা যাচ্ছে। প্যান্ট পরছি, এটা লুঙ্গি না। লুঙ্গির মতো কেন? আচ্ছা ঠিক আছে, পড়ার মাঝখানে এত কথা বললে পড়াটা তখন মনোযোগ দেওয়া যায় না। তানভীর এখন আর কথা না, খালিদ আমাকে একটা প্রশ্ন করেছে, খালিদের জন্য উত্তরটা দিচ্ছি। খালিদের প্রশ্নটা ছিল বুক ফুলে যাওয়া মানেটা কি? তোমার যখন কোনো কিছু তুমি ভালো কিছু করো তখন তোমার একটা আনন্দ হয় না? আনন্দ হয়?
গর্ভে তোমার কি হয়ে যায়, মানে অনেক কিছু ভালো লাগে, যে তুমি ধরো ফার্স্ট হয়েছো এবার পরীক্ষায়, একটা ভালো রেজাল্ট করেছো, তখন তোমার কি হয়, অনেক বেশি আনন্দ লাগে, আমি খুব ভালো একটা কাজ করেছি। তখনই কি হয়, তোমার গর্ভে বুক ফুলে যায়। ঠিক তেমনি যখন যুদ্ধের ডাক দিয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আচ্ছা কে কথা ও বলছে? মিশাই মনে করেছিলাম যে কি এটা ওর বুকটা একেবারে ফুলে গেছে বেলুনের না মতো। বাবা, এই বুক ফুলা না, এই বুক ফুলা এটা না, এই বুক ফোলা মানে সেই বুক ফোলা না, যে ওর বুক তোমার ওইভাবে ফুলে গেছে ওটা না, এটা হচ্ছে গর্ভে আনন্দিত হওয়া। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? আচ্ছা, কারো বাসা থেকে কথা আসছে, কিন্তু কার বাসা থেকে কথা আসছে আমি বুঝতে পারছি না। মিস রুমিসার বাসা থেকে আসছে। হ্যাঁ, কিন্তু মিউট করে রাখছে না কেন রুমাইসা? রুমাইসা মিউট করো। ওকে, এবার আবার পরে চলে আসো। মাঝখানে প্যারা থেকে আসছি আমরা। মিস এখানে মোহাম্মদ সাকিব এই যমুনাটাকে এটা ওয়াসিয়া। আমাদের স্টুডেন্ট ওয়াসিয়া, তোমার টেনশন করতে হবে না, টেনশন করব আমি যদি না চিনি। এপ্রিল মাসের 1971 সাল। আমার ভাইয়া নামটা দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, এবার বইয়ের দিকে তাকান। পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি কি বাহিনী? হানাদার বাহিনী। হানাদার বাহিনী। হ্যাঁ, এখন হানাদার বাহিনী কারা? যারা পাকিস্তান করেছে, পাকিস্তান হয়ে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধদেরকে কি করেছে? আক্রমণ করেছে, তাদেরকে আমরা হানাদার বাহিনী বলছি। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। আয় হায়, আজকে তোমাদেরকে আমার দেশের নাম বললাম, আজকে আমার দেশ নিয়ে গল্প, গ্রামের বাড়ি নিয়ে। আচ্ছা, তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। কি আপনার বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া নাকি? জি, ঢাকা প্লাস ব্রাহ্মণবাড়িয়া। এবার শুনেন, গল্পতে আসছি। দরুইন গ্রামে দলে মাত্র 10 জন সৈন্য, মানে একটা দলের সৈন্য কতজন ছিল? 10 জন। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। তাহলে ওখানের অধিনায়ক কে? যেমন একটা ক্লাসে ক্যাপ্টেন থাকে, ধরো যখন স্কুল খুলবে, আমি যখন ক্লাস 3-তে বাংলা ক্লাস নিতে যাব, তখন আমি আমার ক্লাসে হ্যাঁ লিডার, এক একদিন এক একজনকে দায়িত্ব দিয়ে আসবো। জি জি, লিডার লিডার, যে কেউ আজকে খাতা তুলবে, কেউ আমাকে হোমওয়ার্ক গুলো বুঝিয়ে দিবে, এই লিডার কাকে করব। সেম হচ্ছে মুস্তফা কামাল হচ্ছে ওই যুদ্ধের কি ছিল, 10 জন সৈন্যের একজন কি ছিল? অধিনায়ক সিপাহী ছিল। এটা হচ্ছে এপ্রিল মাসের 1971 সালের কাহিনী। এখন এখানে একটা প্রশ্ন আছে, তোমাদের বইয়ে আছে কিনা আমি জানি না, পর থার্ড প্যারাতে গিয়ে দেখা যাচ্ছে 16 এপ্রিল আছে, তারপরে প্যারাতে 17 এপ্রিল আছে, তারপরে প্যারাতে 18 এপ্রিল আছে, কিন্তু প্রথম দিকে কিন্তু শুধু এপ্রিল দিয়ে 1971 দিয়েছে। তোমাদের প্যারাটা কি এরকম? তাহলে এটা হতে পারে 15 এপ্রিল বা 1 থেকে 15 এপ্রিলের মধ্যে কাহিনী ধরে নিবে। ঠিক আছে, মানে ওই 15 দিনের কাহিনী হচ্ছে এটা, 16 এপ্রিল কি ঘটে সেটার কাহিনী আলাদা করে দেওয়া হচ্ছে। 16 এপ্রিল ঘটে, মুস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে আসছেন। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, কুমিল্লা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, আখাউড়া হচ্ছে একটা ডিস্ট্রিক্ট। আচ্ছা যাই হোক, এখানে বলেছে পাকিস্তান বাহিনী কুমিল্লার আখাউড়া রেল লাইন ধরে এগিয়ে আসছে, যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। কি যাচ্ছে? ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। সেকেন্ড, পরে আসছে 17 এপ্রিলের কাহিনী। ভোর থেকে পাকিস্তানি বাহিনীর মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করেন, মানে গুলি ছুটতে থাকেন। মোস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে এদের মোকাবেলা করা যাবে না। শক্তি কেন কম? ওদের কতজন সৈন্য ছিল? 10 জন। 10 জন। গুড। ওয়াসিয়া খুব চিন্তিত হয়ে কাহিনীটা বোঝার চেষ্টা করছে, কপাল কুচকে, ভ্রু কুচকে, মানে ও ভাবছে ওখানেই চলে গেছে। ভালো, মানে ঘটনাগুলোকে সে উপলব্ধি করার চেষ্টা করছে, এটাতে ভালো লাগছে, মানে ও বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে। ইন্টারেস্টিং, এর পর আমরা শুনবো। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, মানে জরুরিভাবে অনেক সেনা মানুষ, মানে সেনাকে সহায়তা কি, মানে সাহায্য করার জন্য।
কিন্তু বাড়তি কাকে সেনা খবর পাঠালো? কাকে? মানে ওদের একটা ক্যাম্প থাকে না মুক্তিযোদ্ধাদের, ওখানে খবর দিতে বলেছে আর কি, যে ওদের 10 জন সৈন্য আছে, 10 জন সৈন্য নিয়ে। ক্যাম্প তো ওদের পাশেই থাকবে, আবার দূরে কেন? না, ক্যাম্প তো পাশে থাকবে ওই ওই জায়গার জন্য, কিন্তু ওদের একটা মূল একটা একাডেমিক আছে না। আচ্ছা ধরো আমার বাসা যেখানে, আমি এখান মানে থেকে ওরা লুকে লুকে গুলি ছুড়ায়, লুকে লুকে। না না, লুকিয়ে লুকিয়ে গুলি ছুড়ে সেটা না, কথা বুঝুনি। আমি আগে বলি তোমাদের মেইন কেন্দ্র কি, তোমরা কোন স্কুলে পড়ো? সাউথ মানে এশিয়া। ওরা ক্যাম্প ছাড়া একটা ভালো জায়গা খুঁজে যেখানে ওরা গুলি মারতে পারবে। না আমি এটা বুঝাচ্ছি না, আমি যেটা বুঝাচ্ছি আমাকে বুঝাতে দাও, তোমার বুঝানো আর আমার বুঝানোর মধ্যে ডিফারেন্স আছে। আমি খালিদের কথা উত্তরে আসছি। খালিদ, তুমি কোন স্কুলে পড়ো? সাউথ এশিয়ানে, ঠিক আছে। তোমাকে ম্যাথ যে করায়, যে স্যার, তার বাসা এক জায়গায়, বাংলা যে পড়ায় তার বাসা এক জায়গায়, ইংলিশ যে পড়ায় তার বাসা আরেক জায়গায়, বিজিএস মিসের বাসা আরেক জায়গায়, এভাবে এক একজনের বাসা এক এক জায়গায় না? কিন্তু আমাদের সব খোঁজ খবরগুলো, আমরা কি করছি না করছি, আমরা তোমাদেরকে কি পড়ছো না পড়ছো, সবগুলো খবর কোথায় যাচ্ছে? সাউথ এশিয়ান স্কুলে যাচ্ছে না? যাচ্ছে খালি। Yes, এই miss. সাউথ এশিয়ান স্কুলটা হচ্ছে মেইন কেন্দ্র। আমি যেখান থেকে পড়াই না কেন, সাউথ এশিয়ান স্কুল হচ্ছে মেইন সেক্টর, মেইন সেন্টার। ঠিক তেমনি ভাবে মুক্তিযোদ্ধারা কেউ কুমিল্লায় আছে, কেউ আখাউড়া আছে, কেউ চট্টগ্রামে ছিল, কেউ তোমার সীতাকুণ্ডতে ছিল, কেউ ব্রাহ্মণবাড়িয়ায় ছিল, কেউ ঢাকায় ছিল, কিন্তু ওদের যে মেইন একটা ওদের যে মেইন একটা থেতু, যে এই জায়গাটাই হচ্ছে ওদের ঘাঁটি, এখান থেকে সব যোগাযোগ পাওয়া যায়, এটা কোথাও না কোথাও ছিল, ছিল না? বুঝতে পেরেছো? Yes, এই miss. জন্য ওরা ওখানে খবর পাঠিয়েছে, এই জন্য ওরা ওখানে খবর পাঠিয়েছে। আর তানভীর যেটা বলছিল, তানভীরের কথা এটা না, তানভীর যেটা বলছিল সেটা ছিল অন্য কথা। এই জন্য ও তানভীর বোঝাতে চাচ্ছিল ওরা ক্যাম্প থেকে মানে গুলাগুলি ছুড়বে, আমি ওটা বুঝাচ্ছিলাম না। আমি বুঝাচ্ছিলাম যেটা খালি তুমি বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পেরেছো? তাহলে ওরা খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি 2 দিন ধরে নিয়মিত খাবারের চিন্তায়ও অস্থির হয়ে উঠলেন তিনি। সবাই মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার জন্য। পরীক্ষা মানে কি জানো? ক্লাস 2 তে তোমরা পড়েছো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গল্প ছিল। Yes, miss. আমি জানি। ওই পরীক্ষার মধ্যে। পরীক্ষা ছিল মাটি দিয়ে গর্ত কি খনন। মানে সবাই মিলে একসাথে কাজ করা আর কি। হ্যাঁ, এবং পরীক্ষা মানে হচ্ছে মাটি দিয়ে গর্ত খনন করা। ওই সবাই মিলে একসাথে কাজ করা। সবাই মিলে একসাথে কাজ করা, এবং মানে একসাথে কাজ করবো আর কি। সবাই মিলে একসাথে কাজ করলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবং মাটি দিয়ে গর্ত খনন করা, সেটাকে বলা হতো পরীক্ষা। একটা দলে 10 জন, একটা দলে 10 জন শ্রমিক ছিল। একটা কোডিং কাজ যদি সবাই মিলে করে তাহলে এটা সহজ হয়ে যায়, কঠিন কাজও। জি, এই যে এখন তানভীর পয়েন্টে আসছে, পয়েন্ট অফ ভিউতে এসেছে। এইবার পরের প্যারাতে আসো, বলছি। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দৌড়ে এসে পৌঁছালেন। সেই সঙ্গে খাবারও এলো, পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও বন্ধ হলো। বুঝতে পেরেছো? মানে ওদের খাবারও চলে আসছে। দৌড়েন থেকে কিছু সেনা দৌড়ে এসে পৌঁছালেন, এবং তাদের খাবারও আসলো, এবং পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণ বন্ধ হলো। ঠিক আছে, এখন এইটুকু তোমরা বলো। মিস, পাকিস্তানিরা কেমনে বন্ধ করলো? যখন ওদের সেনা বেড়ে গেছে, তখন পাকিস্তানি বুঝতে পেরেছে যে আমরা এখন যুদ্ধ করলে আমরাও বিপদে পড়বো। গোলাগুলি মানে যে তোমার পিস্তল, রাইফেল, এই মেশিন দিয়ে। মিস, বাড়তি সেনা কোথা থেকে আসলো? হ্যাঁ, বাড়তি সেনাদেরকে, ওই ক্যাম্প থেকে। জি, বাড়তি সেনাদেরকে খবর দেওয়ার পরে বাড়তি সেনারা আসছে। ওরা খবর দিয়েছিল না জরুরি ভাবে বাড়তি সেনাদেরকে ওদের এখানে যোগদান দেওয়ার জন্য? আমরা লাইনটা পড়েছিলাম না? আচ্ছা, এইবার বাকি যতটুকু আমি পড়িয়েছি এইটুকু তোমরা একটু পড়ো তো, মিউট করে দেখো কোনো প্যারা বুঝো না, আমাকে তারপর বলো।
বলো, বুঝিনি। মুস্তাফা কামাল তখন 24 বছরের যুবক। 24 বছর, আচ্ছা যুবক মানে কি? যুবক, এই যুবক শব্দের অর্থ জিজ্ঞেস করেছো? মিস মানে ইয়াং। দাঁড়াও, সবাই একসাথে বললে না কথা বুঝে হবে না, নেটওয়ার্ক। আমাকে কি যুবক শব্দের অর্থ জিজ্ঞেস করেছো? যুবক, আমি না কথা বুঝতে পারছি না তোমাদের। কে জিজ্ঞেস করেছো তারটাও বুঝতে পারছি না, এবং যুবক জিজ্ঞেস করেছো কিনা সেটা বুঝতে পারছি না। যুবক জিজ্ঞেস করেছো? যুবক, মিস ও তো যুবক জিজ্ঞেস করছে, যুবক। আচ্ছা যুবক, যুবক হচ্ছে, আমি বলি এখন তোমরা কি, তোমরা হচ্ছে এখন শিশু। একটা বয়স আছে মানুষের, 3টা ভাগে ভাগ করা হয়। শিশু থাকে, তারপরে হচ্ছে যুবক হয়, বৃদ্ধ হয়। মিস আমি একটা কথা বলবো। জি বলো। ওই যে আমরা তো জানি যে 12 বছর পর শিশু হচ্ছে কিশোর, কিশোর হয়ে যায়, তো 18 বছর পরে যুবক হয়। জি, তো তারপর প্রৌঢ় কখন হয়? কত বয়সে প্রৌঢ় হয়? 30-35 পর থেকে, 30 পর থেকে, 35 পর থেকে সবাই, এবং 60 পর্যন্ত। প্রৌঢ়, হ্যাঁ, এক একটা বয়স এক একটা কালে বিভক্ত থাকে বাবা। তারপর কখন বৃদ্ধ? বৃদ্ধ 60 পর থেকে, 60 পর থেকে 90 যারা বেঁচে থাকে তাদেরকে ওই টাইমটাই হচ্ছে বৃদ্ধ, ঠিক আছে? এরপরে যেমন একটা বিষয় থাকে, আমরা টিনেজ বলি না, কিশোর কিশোরী বলি। তোমরা টিনেজ শব্দটা শুনেছো কখনো? টিনেজ, টিনেজার শুনেছো? তোমাদের ইয়েতে তো থাকার কথা। ইংলিশে যখন তোমরা মডেল কোশ্চেন পড়ো, এই টাইপের কখনো কোনো প্যাসেজ আনসিন সিনে কখনোই শুনোনি? টিনেজ, টিনেজার শুনেছো? এই টিনেজ, টিনেজার, কিশোর কিশোরী বলা হয়। তাহলে ওই সময় একটা সময় থাকে, কিশোর কিশোরী বলা হয় 18-19 বছর পর্যন্ত, এবং 22 বছরের পর থেকেই ধরা হয় যুবক। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস মিস। 22 বছরের পর থেকে যুবক ধরা হয়। যদি আমার কথাটা ওইভাবে তোমরা জাস্টিফাই করো যে হ্যাঁ কথাটা ঠিক আছে কিনা, তাহলে দেখো বইয়ের সাথে আমার কথা ঠিক আছে। কারণ মুস্তফা কামাল তখন 24 বছরের যুবক। 22 বছর থেকে যদি যুবক শব্দ মানে ধরা হয়, তাহলে 24 বছর যখন তাকেও তো যুবকই বলবো, কারণ 22 বছর থেকে যুবক শব্দটা আখ্যায়িত করা হচ্ছে। আখ্যায়িত করা মানে কি? বলা হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই প্যারা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নো মিস। তাহলে এবার আমরা চলে যাচ্ছি 43 পৃষ্ঠাতে। দেখো যুদ্ধরা কিছু যুদ্ধের কিছু ইয়ে দেওয়া আছে, দৃশ্য দেওয়া আছে, যে পাকিস্তানি কি করছে, যুদ্ধ করছে, আর নিচে দেখো মুস্তফা কামাল একাই যুদ্ধ করছে। দেখা যাচ্ছে? ভালো করে দেখো। হ্যাঁ, 18 এপ্রিল 1971। সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে। এটা তো 18 এপ্রিল, এটা তো 18 এপ্রিলের ঘটনা। জি, 18 এপ্রিলের ঘটনা। সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশমনের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বৃষ্টি আসলে দুশমনের হামলা থেকে কি হবে? কিছুটা রেহাই মিলবে। বেলা 11টা। বেলা কয়টা? 11টা। শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। শত্রুরা গোলাবর্ষণ কি করে করবে বৃষ্টির সময়? ওদের শত্রুরা তো আগে থেকে ভেবে রাখছিল যে ওদের সৈন্য বেশি, ওদের মোকাবেলা করা যাবে না। না তো আচ্ছা শুনো, আমাকে একটা কথা বলো। মুক্তিযুদ্ধ যারা করেছে, ধরো মুস্তফা কামাল যখন ভেবেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সৈন্য বেশি, ওদের সাথে ওরা পেরে উঠবে না, তখন ওরা কি করেছে? ওদের খবর দিয়েছে না, ওদের জন্য আরো সেনা মোতায়েন করার জন্য খবর দিয়েছে। তাহলে পাকিস্তানের হানাদার বাহিনী, যাত্রা মানে কি? যাত্রা? হ্যাঁ বুঝিনি। পাকিস্তানের বাইরেও এরকম আদেশ দিয়েছে, খবর পাঠিয়েছে। খবর পাঠিয়েছে।
পাকিস্তানি জি জি বলো তানভীর, শুধু তুমি বলো। হঠাৎ একটা গুলি এসে পড়লো পরীক্ষার মধ্যে, গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। ঝাঁঝরা মানে কি মিস? ঝাঁঝরা মানে ক্ষত বিক্ষত হয়ে গেল, মানে মাংস রক্ত সবকিছু আলাদা হয়ে গেল। তুমি ওখানে চলে আসছো কেন? আমি আগে শেষ করি, কারণ তুমি মাঝখানে আমি তো এতটুকু করে ফেলেছি। না, এতটুকু করে ফেললে হবে না বাবা, কারণ আমি যে প্যারাটা পড়াচ্ছি ওভাবে থাকবে। তুমি এক্সট্রা পড়া যখন পড়ে ফেলবে তখন ওদেরকে বোঝাতে গিয়ে তোমাকে আবার বোঝানো যাবে না। আমি স্টেপ বাই স্টেপ বলছি, তুমি ওয়েট করো। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে, কিন্তু বেলা 11টায় শুরু হলো প্রচন্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা, আক্রমণ হলো আরো তীব্র আক্রমণ হলো কেন? কেমনে কারণ ওরাও তোমার কেমনে আরো বেশি পাকিস্তানি হানাদার বাহিনীর লোক নিয়ে আসছে, ওরাও ওদের সেনা মোতায়েন করেছে পাকিস্তানিরা। মিস? জি তো তো বৃষ্টি যে আসছে, মুক্তিযোদ্ধারা তো গুলি করতে পারতেছে না, তো পাকিস্তানিরা কেমনে গুলি করতে পারতেছে? পাকিস্তানিদের লোক সংখ্যা আরো বেশি ছিল, ওরা গুলি করতে পারবে। ওরা ভেবেছিল পাকিস্তানির প্রথম দিকে যখন যে লোক সংখ্যা ছিল সেই লোক সংখ্যার সাথে ওরা ভেবেছিল ওরা পেরে উঠবে না। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের লোক সংখ্যা আসার পরে ওরা ভেবেছে তাহলে বৃষ্টি হলে শত্রুরা গোলাবর্ষণ করবে না, কিন্তু পাকিস্তানি বাহিনী তো তা না, ওরা কিন্তু গোলাবর্ষণ করেই ফেলেছে। পাল্টা যুদ্ধ লেগেছে, পাল্টা গুলি, মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। এই যে দেখেছো কথাটা মিল পাচ্ছ? শত্রুর গোলাবর্ষণ এগিয়ে আসতে লাগলো পাকিস্তানের বাহিনী। বেলা 12টায় আক্রমণ হলো আরো তীব্র, মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। হঠাৎ একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিন গান চালাচ্ছিলেন। কি চালাচ্ছিলেন? ওই যে বড় বড় মেশিন গান গুলো থাকে না, যোধা আকবর, হ্যাঁ। তারপরে অনেক ইয়েতে তুমি দেখবা আগেকার কাহিনীগুলোতে, তখন তো তোমার মেশিন গান দিয়ে যুদ্ধ করা হতো। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান, কারণ যে মেশিন গানটা চালাচ্ছিল তার বুকে যখন গুলিটা এসে লাগলো তখন কি আর সে মেশিন গান চালাতে পারবে? আমি যদি এখন ঝিসকে করে আব্দুল্লাহ মাহিরের মাথার উপরে একটা লাঠি দিয়ে বাড়ি দেই, ও কি এখন আর ঠিক কাজ করতে পারবে? পারবে না, এরকম আর কি। মোস্তফা জি বলো। জি তানভীর বলো। ওখানে তো মেশিন গান, হ্যাঁ ওখানে মেশিন গানের গুলি শেষ। মেশিন গানের গুলি শেষ হয়ে গেছে বাবা, আমি তো পড়ি নাই। তারপরে হঠাৎ করে একটা গোলা আসে লাগলো মোস্তফা কামালের গায়ে। আচ্ছা তুমি তো পরের পৃষ্ঠাতে চলে গেছো, আমরা আছি এই পৃষ্ঠাতে। উফ, এই ছেলেকে নিয়ে আর পারলাম না বাবা, আমরা পড়ি তো, শোনো। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মোস্তফা কামাল পাশেই ছিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলো মেশিন গান। তখন কি করলো, যে মুক্তিযোদ্ধা মেশিন গান চালাচ্ছিল তার বুকে যখন গুলি এসে লাগলো তখন কি হয়ে গেল, মেশিন গান বন্ধ হয়ে গেল। তার পাশেই ছিল মোস্তফা কামাল। তখন তিনি কি করলেন, নিজেই দায়িত্বটা কাঁধে নিলেন, তখন তিনি মেশিন গান চালানোর দায়িত্ব নিয়ে নিলেন। এইবার আসো পরের পৃষ্ঠায়। এতক্ষণ ধরে তানভীর লম্পঝম্প করে ওই পড়ে ফেলেছে। বলো বলো বলো, মিস বলে কি বলতে চেয়েছিল বলো। মেশিন গান কি? মেশিন গান চালাচ্ছিল। মেশিন গান কি ছিল নাকি মেশিন গান কি? বাবা একটু জোরে বলতে হবে। কে চালাচ্ছিল মেশিন গান? তখন তো একজন মুক্তিযোদ্ধা চালাচ্ছিল। পরে যখন মুক্তিযোদ্ধার গায়ে গুলি এসে লাগলো তখন তার পাশেই ছিল কে? মুস্তফা কামাল। তখন মুস্তফা কামাল নিজ দায়িত্বে মেশিন গান নিয়ে নিয়েছিল চালানোর জন্য। মানে একসাথে অনেকগুলো গুলি ছোড়া যায়, এটাই হচ্ছে মেশিন গান। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি কোনো সমস্যা আছে? ওরা বোমা কেন ফেলতেছে না, খালি গুলি? ওই সময় 1971 সালে আমাদের খালিদের মতো এরকম কোনো বুদ্ধিমান মুক্তিযোদ্ধা ছিল না, সেই জন্য ওরা গুলি ছুড়ে নেয়। ঠিক আছে, তুই যে বুদ্ধিগুলো দিচ্ছ বাবা, তখনকার সময়ে ওই বুদ্ধিগুলো তখন ওদের মাথায় ছিল না। নাসিফ আমি ঠিক বলছি?
তখন খালিদ আর তানভীরের মতো এত বুদ্ধিমান ব্যক্তি ছিল না, ওদের বুদ্ধি কম ছিল। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় আসো। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ছিল ভারী অস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্র শস্ত্র তাদের তেমন নেই। হ্যাঁ, আমি তো অস্ত্র শস্ত্রই বলছি। তাদের তেমন নেই, তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। এখন সামনাসামনি মানে কি? ধরো শস্ত্র কেন নামটা দিল? শস্ত্র নামে তো কোনো যন্ত্র তো নেই। না, যন্ত্র নেই। শস্ত্র কেন দিল? শস্ত্র বললো এটা হচ্ছে বিপরীত সমার্থক শব্দ। মানে কিছু কথা আমরা বলি না যে জান মাল, জান আছে, জানটা কি দেখা যায়, মালটা দেখা যায়। মালটা মানে কি? কোন জিনিসপত্র হতে পারে। জান কি আমরা দেখতে পাচ্ছি? জান আমরা কেন বলি যে আমাদের জানমালটা নিরাপদে থাকো, বলি না? কিছু মিলিত কথা বলি না, দা কঠি, এরকম আমরা বলি না কিছু মিলনার্থক শব্দ। তাই ভারী অস্ত্র তাদের তেমন নেই, এভাবে না দিয়ে ওরা দিয়েছে অস্ত্র শস্ত্র নেই, মানে এটা হচ্ছে সমার্থক ভাবে বিপরীত কিছু শব্দ মিলিয়েছে। হয় তাদের সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। পিছু হটে যাওয়া মানে কি? পিছনে চলে যাওয়া, মানে ওরা আর এগিয়ে আসবে না। ওরা কি করবে? মানে এখান থেকে ওরা নিজেরাই নত স্বীকার করে, হ্যাঁ, নত স্বীকার করে ওরা চলে যাবে। আর না হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার, ততক্ষণে অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদেরকে। মানে এই যে ধরো আমি পড়াচ্ছি, আমি পড়ার পর তোমাদেরকে প্যারাটা বুঝিয়ে দিব। তখন কি পাকিস্তানিদের মধ্যে কেউ কেউ মারা যায়নি? গেছে, অবশ্যই গেছে, না হলে আমরা স্বাধীন করেছি কিভাবে দেশকে? অবশ্যই গেছে। এভাবে প্রত্যেকটা জায়গায় তো মুক্তিযুদ্ধরা জয়ী করে আসার পরে, জিতে আসার পরেই তো আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি। লাস্টে যত পাকিস্তানি বেঁচে ছিল ওরা কি করেছে? 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছে। মানে ওরা পরাজিত হয়ে যে ওরা আর যুদ্ধ করবে না, ওরা আমাদের কাছে হেরে গেছে। আচ্ছা, আমি যে লাইনটা পড়াচ্ছিলাম যে কিন্তু পিছু করতে চাইলেও কিছুটা সময়ের দরকার, ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশমনদেরকে। এই দায়িত্ব কে নেবে? এই লাইনের কথা হচ্ছে, আমি যখন একটা প্যারা তোমাদেরকে পড়াই, পড়ানোর পর আমি তোমাদেরকে বুঝিয়ে দেই না, ঠিক আছে? কিন্তু বুঝানোর আগে কেউ না কেউ আমাকে প্রশ্ন শুরু করে দাও, মিস এটা কি, মিস ওইটা কি। আমি তো সময় নিচ্ছি, মানে বুঝিয়ে দিব, আগে লাইনটা বলে নিই। তোমরা তার আগে প্রশ্ন করে ফেললে তখন কি হয়? তখন লাইনটা ছুটে যায়। তো সেই হিসেব করলে হবে কি, একটু অপেক্ষা করতে হয়, একটু অপেক্ষা করে ওদেরকে গুলি চালানোর জন্য কি করতে হবে? প্ল্যানিং করতে হবে যে আমরা যে গুলি চালাবো, কিভাবে গুলি চালাবো, কিভাবে কি করা যাবে, ঠিক আছে? এই জন্য ওদেরকে একটু সময় লাগবে। এইবার আসো তারপরে প্যারায়। এই সময় আরো কয়েকজন ঢলে পড়লেন শত্রুর গলিতে। এই সময় আরো কয়েকজন কোথায় পড়লেন? শত্রুর গুলিতে ঢলে পড়লেন। ঢলে পড়লেন মানে কি? মানে তাদের গুলি এসে বুকে লাগলো, তারা ঝুলে পড়েই গেলেন, অর্থাৎ তারা মানে আর বেঁচে থাকতে পারলো না। মুস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। আমি পরীক্ষা শব্দের অর্থ কি বলেছিলাম? শত্রু আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির নিচে বা মাটির মধ্যে গর্ত তৈরি করে ওটার ভিতরে ঢুকে গেছে, ঢুকে ওখান থেকে গুলি চালাতে লাগে, যেন ও যখন গুলিগুলো আসবে, যখন ছুটবে ও মাটির ভিতরে ঢুকে যাবে, তাহলে ওর গায়ে কি লাগবে না? গুলি লাগবে না। সেই জন্য পরীক্ষা খনন করা হয়েছিল। এরপর হচ্ছে 9 জন মুক্তিযোদ্ধা এর মধ্যে শহীদ হয়ে গেছেন। কতজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন? 9 জন। ওদের প্রথম দিকে মুক্তিযোদ্ধা কতজন ছিল? 10 জন। তার মধ্যে 9 জনই শহীদ হয়ে গেছে। পিছু না হটলে সবারই মৃত্যু অবধারিত, মানে ওরা যদি সরে না যায় যুদ্ধ থেকে, তাহলে ওদের মৃত্যু কি? অবধারিত, মানে নিশ্চিত। মুস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন, তিনি একা গুলি চালিয়ে যাবেন। মুস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশমনরা সবাইকে শেষ করে দিবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান।
তিনি আদেশ দিলেন কি সবাইকে দ্রুত সরে যেতে বললেন। শেষ পর্যন্ত মুস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছেন মুস্তফা কামাল, তিনি একাই যেন মুক্তি বাহিনীর একটা দুর্গ। এক সময় গুলি শেষ হয়ে গেল, হঠাৎ একটা গোলা এসে পড়লো পরীক্ষার মধ্যে, মানে মাটির গর্তে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। মিস ও মাটির ভিতর ঢুকতে পারে নাই, মাটির ভিতর ঢুকে যেতে পারে নাই। মাটির এই যে দেখো পরীক্ষার মধ্যে, মানে মাটির ভেতরেই তো পড়লো। পরীক্ষা মানে কি, মাটির ভেতরে গর্ত না, ওখানেই পড়ে গেছে গুলিটা। সেই জন্য গোলার আঘাতে তার শরীরটা ঝাঁঝরা হয়ে গেল, মানে শরীরের হাড়, রক্ত, মাংস কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ক্ষত বিক্ষত হয়ে গেছে। ওই যে অনেক সময় আমরা অ্যাক্সিডেন্টে দেখি না, গাড়ি চালিয়ে চলে যায়, কিছু দেখা যায় না, বিভৎস ছবি, ওরকম। তারপর তিনি মৃত্যুবরণ করেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মুস্তফা কামালের ক্ষত বিক্ষত দেহ। তারই আত্মদানের কথা আমরা কোনোদিনও ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। অকুতোভয় বীর মানে কি জানো? ভয় নেই আমার, মানে যার কোনো ভয়ই ছিল না। কারণ তার যদি ভয় থাকতো, সে বাকি লোকদেরকে বলতো না, মুক্তিবাহিনীদেরকে যে তোমরা চলে যাও। আমি একটা কথা বলি। হ্যাঁ, তুমি একটা কথা বলো শোভা, একটু জোরে বলো, তাহলে ভালো হবে। মিস আগে যেরকম সবাই মানে মুক্তিযুদ্ধে আসলে লড়াই করছিল, এখন মানে আগে যখন মুক্তিযোদ্ধারা করতেছিল ফাইট, তখন এখনো একটা গেম বের হয়েছে, এখন একটা কি গেম বের হয়েছে বলো? ফ্রি ফায়ার আর পাবজি। ফ্রি ফায়ার, পাবজি তো ইয়ে করে দিয়েছে, অনুমোদন বন্ধ করে দিয়েছে। আমি ভাবছি তুমি এটার কথাই বলবা। তোমরা কি কেউ কখনো ফ্রি ফায়ার, পাবজি গেম খেলেছো? মিস আমি খেলিনি, কি শুধু দেখেছি অন্যদের খেলতে। হ্যাঁ, আমি খেলেছি। মিস আমি খেলেছি, এই কথাটা কে বলছে একটু শুনি। দুই টিম থাকবে, আরেকজনকে মারতে হবে, তাহলে ওরা জিতে যাবে। না, ফ্রি ফায়ার পাবজি গেমটা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে দিয়েছে, এটা বন্ধ করে দিতে বলেছে। মিস কিন্তু ফ্রি ফায়ার তো আছে এখনো। এখনো কি তোমরা দেখতে পাচ্ছ? ফ্রি ফায়ার সবাই খেলে। এটা এখন সবাই খেলে না? হ্যাঁ, তবে গেমটা আছে। বা আমি কখনো না, আমি আসলে গেম পছন্দ করি না, গেমে আমি কখনোই ঢুকি না। আমার মোবাইলে কখনো কোনো গেম থাকে না, আমি মানে কোনো গেমও পছন্দ করি না, আমি গেম দেখিও না। তবে গেম খেললে যে খারাপ তা না, কিছু গেমের মধ্যে তোমার টেকনিক্যাল লাগে, মানে ভালো বুদ্ধি। মিস যেমন ওয়ার্ড ফরেস্ট, আমি শুধু দেখতে পারবো। ওয়ার্ড ফরেস্ট একটা আছে, ওয়ার্ড ফরেস্ট। ওয়ার্ড আমি ফরেস্ট খেলার গেম মধ্যে কি খেলেছি জানো? আমার যতটুকু মনে আছে, হাসবে তোমরা, আমি গেম খেলার মধ্যে আমি গেম খেলেছি ফ্রুট হান্টার, কিছু গেম থাকে না, ফ্রুট শাটার, ফ্রুট হান্টার, ওই টাইপের গেম খেলেছি। তারপর টেম্পল রাউন্ডের কিছু গেম থাকে না, টেম্পল রান, হ্যাঁ ওগুলো খেলেছি। হ্যাঁ। এছাড়া আমি কখনো আমি ওই টাইপের, হ্যাঁ, তারপর আমি মিনার গেমটা খেলেছি। মিনার গেমটা তোমরা কেউ খেলেছো? নো মিস। মিনার গেমটা কখনো, আমি খেলেছি। হ্যাঁ, মিনার গেমটা কখনো নামিয়ে নিও, এটা খেললে না ভালো, এটা অনেক টেকনিক আছে, অনেক কিছু আছে। আচ্ছা বাবা, আমাদের হাতে 1:56 সময় আছে। যাই হোক, আমরা আগে এখানে চলে আসি। বাংলাদেশের সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেছে। মিস ভূষিত মানে কি? ভূষিত মানে ঘোষণা দিয়েছেন, মানে ওনাকে এই পদবি হিসেবে কি করেছে, অলংকৃত করেছে, সজ্জিত করেছে বা পুরস্কৃত করেছে, এটাই বলে ভূষিত। ঠিক আছে, মানে তোমাকে জি বলো। মিস জি মিস টেম্পল রান একটু দূরে যে না, টেম্পল রানে হ্যাঁ, টেম্পল রান কিন্তু অনেকগুলো ভার্সন। ওদের হাত আবার রশি দিয়ে এরকম করে আবার নামে যায়। হ্যাঁ হ্যাঁ, ভাল্লুক এগুলা খাওয়ার জন্য আর কি, ভাল্লুক এগুলা। হ্যাঁ, এবং কিন্তু আমাদের একটা মিস প্রশ্ন আছে। বলো তাড়াতাড়ি বলো, 1 মিনিট 10 মিস সেকেন্ড। যখন এরকম করে নামে, জি যখন এটা ধরে ধরে এরকম করে নামে, জি, তখন এখানে আগুন উঠে যাওয়ার কথা গরম হয়ে হাতের মধ্যে। এটা তো বাবা এগুলো তো কম্পিউটারে তখন এটা কেন আগুন ধরে যাবে? আচ্ছা, এটা তো বাস্তব না, বাস্তব এরকম মানে এটা রিয়েল হলে আগুন ধরে যেত না, রিয়েল জি হলে। জি, এটা তো রিয়েল না। এগুলো কি স্টেটমেন্টের মতো যে এগুলো রিয়েল হবে? ছিল টেম্পল রান।
হ্যাঁ সুবা বলছো, কি বলছো টেম্পল রান? টিচার ইয়ালো তো তারে মানুষটা যেত কেন শুধু শুধু ভাল্লুকের কাছে সত্যি, মার খাওয়ার জন্য? হ্যাঁ ঠিক। আচ্ছা এবার শোনো, বোকার মতন শুধু শুধু যেত কেন? আমরা কি দিব, আমরা বাড়ির কাজ কি দিব, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এই কাহিনীটা পড়ে তোমরা তোমাদের মতো করে গুছিয়ে 5টি শব্দ দিয়ে একটা কি করবে মূল ভাববে। আরেকজন আমাকে গেম দেখাচ্ছে, কি গেম নাসিব? শোনো মানে এই যে গল্পটা পড়েছো মুক্ততা এই যে বাবা সবার কাছে ফ্রি ফায়ার পাবজি, আচ্ছা যাই হোক তোমরা, আচ্ছা ঠিক আছে আর দেখাতে হবে না। মিস একটা মুক্তিযুদ্ধের গেম আছে, মিস একটা